গুলশানের সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া ৩ জন সচেতন নাগরিকরাই প্রমাণ এই দেশটায় কেউই দুর্নীতির বাইরে না। বাইরে সবাই মুখোশ পরে থাকে, ভালো ভালো মানুষের সাথে সেলফি তুলে ফেসবুকে জ্ঞানগর্ভের পোস্ট করে, কিন্তু ভেতরের অসভ্যতা এক। এই ঘটনায় অবাক সাধারণ জনগণ। যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার তাড়ালো, তাদের হাতেই চাঁদার ব্যাগ। অনেকে তো বলেও ফেলছেন, বাঙালিরা জাতিগতভাবে অসভ্য, এরা আর ঠিক হবে না। জুলাই যোদ্ধাদের কথা বাদ, সাধারণ মানুষকে দেখুন, আইন মানে না, রাস্তাকেই ডাস্টবিন বানিয়ে ফেলে, লাইনে দাঁড়ায় না, ঘুষ খায়, অন্যের জায়গা দখল করে, চাঁদাবাজি করে, যেন দুর্নীতি অনিয়মের এক অভয়ারণ্য এই সোনার বাংলা। কিন্তু এই বাংলাদেশিরাই যখন ইউরোপ আমেরিকায় যায়, তারা ঠিকই নিয়ম মানে, রাস্তা পরিষ্কার রাখে, লাইনে দাঁড়ায়, কারণ সেখানে আইন কানুন না মানলে আছে কঠোর শাস্তি। অথচ এই ইউরোপের অবস্থা একসময় বাংলাদেশ থেকেও খারাপ ছিল। সে অবস্থা থেকে তারা কিভাবে শান্তিপ্রিয় সভ্য জাতিতে পরিণত হয়েছে? একসময় দুর্নীতিতে ডুবে থাকা, যুদ্ধবিধ্বস্ত, ধর্মান্ধ, বৈষম্যপূর্ণ এক নরক ছিল ইউরোপ। তাদের এই শৃঙ্খলা একদিনে আসেনি। আজকের ইউরোপ একটা বেদনার ইতিহাসের ফসল। ১৬শ শতকেও ইংল্যান্ডে ঘুষ দেওয়া ছিল সামাজিকভাবে গ্রহণযোগ্য। পাবলিক টয়লেট বলতে কিছু ছিল না, মানুষ রাস্তায় প্রস্রাব করত। স্বাস্থ্য ব্যবস্থা এমন ছিল যে রোগী মারা যেত ওষুধের অভাবে। অষ্টাদশ শতকের আগেও ফ্রান্সে কোনো ভোটাধিকার ছিল না। রাজবংশ সাধারণ মানুষকে এতটাই ঘৃণা করত, তারা না খেয়ে মরলেও পাত্তা পেত না। জার্মানি আর স্পেনে ধর্মীয় ভিন্নমত পোষণ করলে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। সিস্টেম মানেই ছিল শাসকের খেয়াল, বিচার মানে ছিল প্রভাব, ক্ষমতা আর টাকা। গোটা ইউরোপ জুড়েই দাস প্রথা ছিল নিত্য নৈমিত্তিক। গরিব মানুষের জন্য ছিল না শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এসব কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়। এই অল্প সময়ের মধ্যে তারা কিভাবে বদলে গেল? ইংল্যান্ড বদলাতে শুরু করে ইংলিশ সিভিল ওয়ারের পর, যখন রাজা আর পার্লামেন্ট মুখোমুখি দাঁড়ায়। সেখান থেকেই তারা বনে গণতন্ত্রের বীজ। এরপর আসে রিফর্ম অ্যাক্ট, বাড়ে ভোটাধিকার, শিক্ষা নেমে আছে সাধারণ মানুষের নাগালে। জার্মানির গল্প আরও কঠিন। হিটলারের পতনের পর এক ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ায় তারা। আমেরিকার সহায়তায় গড়ে তোলে নতুন প্রশাসন, নতুন মানসিকতা। হলোকস্ট নিয়ে বাধ্যতামূলক শিক্ষা চালু হয়, ভবিষ্যৎ যেন ভুল না করে। ১৯৯০ সালে দুই জার্মানি এক হয়, শুরু হয় সত্যিকারের নবজাগরণ। স্পেন জেগে ওঠে ১৯৭৫ সালে, স্বৈরাচার শাসক ফ্র্যাঙ্কোর মৃত্যুর পর। নতুন সংবিধান, স্বাধীন মিডিয়া আর ভোটাধিকার এনে দেয় নতুন স্পেন। ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়ে তারা নিজেরাই নিজেদের বদলায়। আর ইতালি ১৯৪৬ সালে রাজতন্ত্রের বিরুদ্ধে ভোট দেয় মানুষ, তৈরি হয় রিপাবলিক। সংবিধানে আসে নারীর অধিকার, ধর্মনিরপেক্ষতা, নাগরিক দায়িত্ব। এই বদলের পরেই নাগরিক সমাজই ধরে রাখে অর্জনগুলো। তারা সরকারকে জবাবদিহিতার মুখে দাঁড় করায় এবং প্রাপ্য আদায় করে নেয়। এই ইউরোপ বদলাতে পেরেছে কারণ তারা মুখ ফিরিয়ে নেয়নি, তারা প্রতিবাদ করেছে, বিপ্লব ঘটিয়ে রাজতন্ত্র ভেঙে দিয়েছে, আইনকে জবাবদিহিমুখে করেছে, স্কুলে শেখানো শুরু করেছে তুমি শুধু অধিকার না, দায়িত্বও বহন করো। এভাবে যুগের পর যুগ ধরেই চলার পর তারা সভ্য সমাজ গড়ে তুলেছে, যেখানে আপনি লাল সিগন্যালে থামবেন, যেখানে মন্ত্রীকেও জেলে যেতে হয়, আর কর ফাঁকি দিলে আপনার সম্মান শেষ। ইতিহাস ঘাঁটলেই বোঝা যায় বাংলাদেশের ইউরোপ হতে গেলে কি কি লাগবে। প্রথমেই দরকার সিস্টেম সংস্কার। বিচার, নির্বাচন, পুলিশ, শিক্ষা সব কিছুকে দলমুক্ত করে দক্ষ ও জবাবদিহিমুখী করতে হবে। মানুষকে বোঝাতে হবে আইন মানা বোকামি না, বরং দায়িত্ব। জনগণ যদি যাচাই বাছাই না করে ভোট দেয়, তাহলে পরিবর্তন আসবে না। সোশ্যাল শেমিং কালচার স্ট্যাবলিশ করতে হবে। বিদেশে যেমন মানুষ ঘুষখোরদের বর্জন করে, তেমন সামাজিক জবাবদিহিতা তৈরি করতে হবে। রাস্তায় আবর্জনা না ফেলা, লাইনে দাঁড়ানো, ট্রাফিক আইন মানা, এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই ইউরোপ শুরু হয়েছিল। আমরা বলি এই দেশে কিছু হবে না, কিন্তু কেউ কি ভেবেছি এই দেশটা আমি, আপনি, আমরা মিলে? যদি আমরাই প্রতিদিন নিয়ম ভাঙি, অন্যায় দেখেও চুপ থাকি, ভোট দিই পেট ভরে খাওয়ার আশায়, তাহলে দেশ বদলাবে কিভাবে? বাংলাদেশ ইউরোপ হতে গেলে পারবে কিনা তা নির্ভর করছে কেবল সরকার বা নেতার উপর নয়, আমার আর আপনার ওপরও। প্রশ্ন হচ্ছে, আপনি বদলাতে প্রস্তুত তো?